আজকের গল্প যেমন কর্ম তেমনি ফল। আজকের এই গল্পটা সম্পত্তির নেশায় মগ্ন তিনজন ধনী ব্যক্তির একজন অসহায় গরিব মানুষকে অত্যাচার করার। ওই তিনজন জমিদার নিজের নিজের ফসল বেচে জঙ্গলের রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। আরে মোহন, আজকে কত লাভ হলো তোমার? মোটু ভাই, ভেবে নাও ব্যাস একটা স্কুটার কিনতে পারবো। তুমি বলো ভাই, তোমার পকেটটা তো একটু বেশি ফুলে রয়েছে দেখছি। ব্যাস একটা বুলেট বাইক ভেবে নাও। মোটু ভাই, তুমি বুলেট নিয়েই নাও, একদম মানাবে। তিনজন এরকম ভাবে নিজেদের বড়াই করতে করতে যাচ্ছিল। হঠাৎ করে সামনে থেকে হেঁটে আসা কোদাল কাঁধে একটা গরিব মজদুর রামুকে আসতে দেখল। এই হতচ্ছাড়া রাম, গরিব কোথাকার, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখছিস না সামনে তিনজন জমিদার এই রাস্তায় আসছে, আর তুই আমাদের গায়ের ওপরে উঠে আসছিস? কোন সাহসে? যা যা, দূরে সরে যা। মোটুর রাগ আরও বেড়ে যাওয়ার আগেই হঠাৎ করে ভীষণ জোরে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। হঠাৎ করে এরকম জোরে বৃষ্টিতে সবাই ভিজে গেল। এরপর বৃষ্টি থেকে বাঁচতে ওরা সবাই কাছের একটা ঝুপড়ির ভেতর গিয়ে দাঁড়ালো। এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল যে রামুও ওদের তিনজনের সাথেই ওই ঝুপড়িতে গিয়ে দাঁড়ালো। রামুকে নিজেদের সাথে দাঁড়াতে দেখে ওই তিনজনে রেগে জ্বলে উঠল। এত বোঝানোর পরেও তোর এত সাহস যে তুই আমাদের সাথে দাঁড়িয়েছিস? সাহেব দেখুন, খুব জোর বৃষ্টি হচ্ছে, আর তার উপরে বিদ্যুতের ঝলকানি, আমি বাইরে গেলে আমার উপরে বিদ্যুৎ আছড়ে পড়তে পারে। পড়লে পড়ো, এমনিতেও তুই বাঁচলি কি মরলি, গরিব কোথাকার। বেরো এই ঝুপড়ি থেকে। তোর আর এই তোর কোদালের জন্যই তো এত বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের এই ঝুপড়ির কাছে। যদি তুই এখানে থাকিস, তোর চক্করে আমাদের সবাইকে মরতে হবে। সাহেব, আমার ছোট ছোট বাচ্চা আছে, একটু দয়া করুন আমার ওপর। এখানে আর কিছুই নেই যার তলায় গিয়ে একটু দাঁড়াতে পারবো। রামু ভগবানের কাছে প্রার্থনা করছিল। এমন সময় মোটু রামুর বুকে লাথি মেরে তাকে ঝুপড়ি থেকে বাইরে বের করে দিল। মোটুর এই ব্যবহার দেখে তার সাথীরা জোরে জোরে হাসতে লাগলো। আরে বাহ মোটু ভাই, এইটা আমার কষে লাথি মারলে বেটা একদম বাইরে। রামু কাঁদতে কাঁদতে সেখান থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যেতে লাগলো। হে ভগবান, আমাদের মতো গরিবদের সাথে এরকম ভাবে আর কতদিন অন্যায় চলতে থাকবে? এই দুনিয়া কবে আমাদের গরিবদের কষ্ট বুঝবে বলো? ভগবানের কাছে প্রার্থনা করতে করতে সে কিছু দূর গিয়েছিল। হঠাৎ করে খুব জোরে একটা বিদ্যুৎ চমকালো। রামু পেছন ঘুরে দেখতেই দেখল বিদ্যুৎটা সেই ঝুপড়িতে গিয়ে পড়েছে। তাতে মোটু আর তার সাথীরা ওই ঝুপড়ির মধ্যেই চাপা পড়ে মারা গেছে। হে ভগবান, আমি এবারে বুঝতে পারলাম কি হয়ে যেত। ভালোই হয়েছে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আমি ওখানে থাকলে আমারও একই অবস্থা হতো। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনার অনেক অনেক ধন্যবাদ। এরপর রামু নিজের বাড়ির দিকে হাঁটতে থাকলো। বন্ধুরা, আপনারা আবার এরকম কোনো ভেদভাব করেন না নিশ্চয়ই? আর যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখছেন তো নিশ্চয়ই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না, তাহলে রোজ রোজ এরকম ভালো ভালো গল্প শুনতে পারবেন। ধন্যবাদ। আজকের গল্প সবচেয়ে বড় রোগ। কি বলবে লোক? একদিন মোহন তার ছেলে চিন্টুকে নিয়ে গ্রামে ফিরছিল। আসলে সেদিন মোহন একটা গাধা কিনেছিল। বাবা ছেলে দুজনেই মজা করে বাড়ি ফিরছিল। এমন সময় তারা শুনতে পেরে কিছু দূর দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি কিছু বলছে। আরে, এই দুই মূর্খকে দেখো, তাদের একটা গাধা আছে, তবুও দুজনেই পায়ে হেঁটে যাচ্ছে। এই কথা শুনে দুজনেই ভাবলো সত্যি তো। তারপর দুজনেই গাধার পিঠে চড়ে গ্রামের দিকে চলতে লাগলো।
কিছু দূর যাওয়ার পর তাদের দেখে একজন বলল, আরে দেখ এই দুই নির্লজ্জকে, কিভাবে তারা এই বেচারা গাধার ওপর চড়ে যাচ্ছে। এই বেচারা গাধাটার জন্য তাদের একটুও মায়া হচ্ছে না। লোকটার কথা শুনে মোহন গাধা থেকে নেমে গেল এবং তারপর সে তার বাড়ির দিকে হাঁটা শুরু। এখন সে গ্রামে পৌঁছতে চলেছে এমন সময় এক মহিলা তাকে দেখে বলতে শুরু করলেন, দেখো কিরকম সময় এসেছে, বাবা পায়ে হেঁটে যাচ্ছে আর ছেলে খুশিতে গাধায় চড়ছে। এই ছেলের মধ্যে সংস্কার বলে কিচ্ছু নেই। এই কথা শুনে চিন্টু গাধার পিঠ থেকে নেমে গেল আর মোহন গাধার পিঠে চড়ে চলতে লাগলো। অনেকটা রাস্তা হওয়ায় আর বেশি হাঁটার কারণে গাধাটা হাঁপাতে লাগলো। তারপর পাশ দিয়ে যাওয়া এক ভিক্ষুক বলল, আরে বেকু, এই অবলা জীবটার প্রতি একটু দয়া করো। কেন তোমরা এর প্রাণ নেওয়ার জন্য এরকম করছো? এখন ভিক্ষুকের কথা শুনে এই গাধার অবস্থা দেখে মোহন আর চিন্টু ভয় পেয়ে গেল, কারণ তারা অনেক কষ্ট পরিশ্রম করে টাকা জমিয়ে এই গাধাটা কিনেছিল। গাধাটাকে কিছুতেই হারানো যাবে না। তারপর তারা দুজনেই সিদ্ধান্ত নিল যে তারা গাধাটাকে একটা বাঁশের লাঠিতে বেঁধে তাকে কাঁধে ঝুলিয়ে বাড়ি নিয়ে যাবে। তারপর তারা গাধাটাকে তাদের কাঁধে ঝুলিয়ে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে গ্রামে পৌঁছলো। লোকেরা তাদের দিকে হাসতে শুরু করলো। তাদের উপর হাসতে দেখে মোহন খুব রেগে যায়। কি সমস্যা তোমাদের, হাসছো কেন? তার এই অবস্থা দেখে গ্রামের মোড়ল ভিড়ের মধ্যে থেকে মোহনের কাছে এলেন। আরে এই গাধাটাকে এভাবে ঝুলিয়ে আনছো কেন? ও খোড়া নাকি? তারপর মোড়লকে যাওয়ার পথে গোটা ঘটনা খুলে বলল মোহন। আরে মোহন, তোমার বুদ্ধি ব্যবহার না করে তোমরা দুজনেই লোকের কথা মেনে এইসব করছো, তাই তো এরা তোমাকে নিয়ে হাসাহাসি করছে। ঠিক বলেছেন মোড়ল মশাই, বলাই তো মানুষের কাজ, তারা বলতেই থাকবে। এখন বুঝলাম এই পৃথিবীর অধিকাংশ মানুষই এই রোগে ভুগছে। কোন রোগ? সবচেয়ে বড় রোগ কি বলবে লোক। আজকের গল্প সোনা চাঁদের বৃষ্টি। একবার এক গ্রামে ভোলা বলে এক ব্যক্তি থাকত। ভোলা খুব গরিব ছিল, যেমন তেমন করে মজদুরি করে সে নিজের পেট চালাতো। কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে ভীষণ ভালো মনের এবং সিধা সাদা মানুষ ছিল। সে রোজ কাজে যাওয়ার আগে ভগবানের পুজো করত আর নিজের দারিদ্রতা একেবারে শেষ করার জন্য প্রার্থনা করত। একবার ভোলা যখন ঘুমোচ্ছিল, সে স্বপ্নে দেখলো একটা গাছ থেকে সোনা চাঁদির পয়সা ওর ওপর ঝরে ঝরে পড়ছে। সকালে ঘুম থেকে উঠেও সে ওই স্বপ্নের কথা ভুলতে পারল না, আর অনেকক্ষণ ওই স্বপ্নের ব্যাপারে ভেবে মনে মনে খুব খুশি হলো। তারপর রোজকারের মতো সে মজদুরি করতে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হলো তার এক প্রতিবেশী মঙ্গেশের। কি ব্যাপার ভোলা, আজকে খুব খুশি মনে হচ্ছে? ভোলা নামের সাথে সাথে স্বভাবেও ভোলা ছিল। সে নিজের স্বপ্নের ব্যাপারে মঙ্গেশকে বলে দিল। ভোলার কথা শুনে মঙ্গেশ মনে মনে খুব হাসল, কারণ সে ভোলাকে অশিক্ষিত আর বোকা ভাবত। মহেশ তাকে ঠাট্টা করে বলল, আরে আজ সকালে আমিও একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নে আমি দেখলাম আমি সোনা চাঁদিতে ভরা একটা কলসি পেলাম। মঙ্গেশ ভাই, ভোরবেলা দেখা স্বপ্ন সত্যি হয়? তোমার এই স্বপ্নটা সত্যি পূরণ হবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তোমার স্বপ্নটাও সত্যি হবে। শোনো, আমি এটাই বলতে আসছিলাম যে আমি কিছু কাজের জন্য শহরে যাব। আজ তুমি আমার জমিতে কাজ করে নাও, তার বদলে আমি তোমার মজুরি দিয়ে দেব। ঠিক আছে, আজকে আমি তোমার জমিতেই কাজ করে নেব। তারপর ভোলা মঙ্গেশের জমিতে কাজ করতে চলে গেল। কাজ করতে করতে হঠাৎ তার কোদাল কোনো একটা জিনিসে আটকায়, আর যেই মাটি সরিয়ে দেখলো সেখানে একটা কলসি ছিল। কলসিটা বাইরে এনে তার ঢাকনাটা সরাতেই সে দেখলো সোনা চাঁদিতে কলসিটা ভর্তি। সে ভীষণ অবাক হয়ে গেল। আরে বাহ, মঙ্গেশ ভাইয়ের স্বপ্ন সত্যি হয়ে গেল। ভোলা এত ভালো মনের ছিল
যে সে কলসিটা ওখানেই ছেড়ে দিয়ে মঙ্গেশের বাড়িতে বলতে গেল। মঙ্গেশ তো সেখানে ছিল না, তাই সে মঙ্গেশের স্ত্রীকে সমস্ত কিছু বলে বাড়ি চলে যায়। সন্ধে হতেই মঙ্গেশ বাড়ি আসার সাথে সাথেই তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা বলে। সোনা চাঁদির কলসির নাম শুনতেই মঙ্গেশের চোখ লোভে চকচক করে উঠল, আর সে সঙ্গে সঙ্গে নিজের জমির দিকে গেল। সেখানে সে কলসিটা দেখতে পেল। কলসিটা দেখে সে খুব খুশি হয়ে গেল, কিন্তু সে যেই কলসিটার কাছে গেল, কলসিটার ছুমন্তর হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল। কলসির ভেতর থেকে অনেক পিঁপড়ে আর পোকামাকড় ভরে গেল। এটা দেখে মঙ্গেশ রেগে আগুন হয়ে উঠল। এটা নিশ্চয়ই এই ভোলার চাল, সকালের মজার বদলে আমায় এই পিঁপড়ের কামড় খাওয়াতে চায়। আজকে এর একদিন কি আমার একদিন, এবারে বুঝবে কার সাথে পাঙ্গা নিয়েছে। মঙ্গেশ কলসির ঢাকনাটা ঢেকে রেগে আগুন হয়ে সোজা ভোলার বাড়ি পৌঁছলো। সে দেখল ভোলা তার উঠোনে খাটিয়া লাগিয়ে মজা করে ঘুমোচ্ছে। সে চুপ করে গাছে উঠে পড়ল আর ঢাকনাটা খুলে কলসিটা ঘুমন্ত ভোলার ওপর উপুর করে দিল। যেই ও কলসিটা উপুর করলো, পিঁপড়ের সাথে সাথে সোনা চাঁদির পয়সাও পড়তে লাগলো। আরে, এই পিঁপড়ের কলসিটা থেকে সোনা চাঁদি! আসলে তাড়াহুড়োতে ভোলা জমিতে কলসিটা না ঢেকেই চলে এসেছিল, তাই জংলি পিঁপড়ে আর পোকামাকড় কলসিটার ভেতরে জমা হয়ে গেছিল, আর তাই মঙ্গেশ সোনা চাঁদির পয়সাগুলো দেখতে পায়নি। অবাক হয়ে যাওয়া মঙ্গেশ কিছু বলার আগেই যে ডালে বসেছিল সেটা ভেঙে গেল, আর সে সোজা নিচে পড়ল, পড়েই অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে সোনা চাঁদির বর্ষা হওয়াতে ভোলার ঘুম ভেঙে গেল, আর সে খুশিতে নেচে উঠল। তারপর হাত জোর করে ভগবানকে ধন্যবাদ জানালো। সেদিনের পর থেকে ভোলার জীবন চিরদিনের জন্য বদলে গেল। আজকের গল্প পাপের কলস। আজকের গল্পটা গুজরাতের বাসিন্দা এক ধনী শেঠ মুরলীধর আর তার ছোট্টবেলার বন্ধু তেজপ্রতাপের। তেজপ্রতাপ একজন ছোট চাষি ছিল আর খুব গরিব ছিল। পরের সপ্তাহে তেজপ্রতাপের ছেলের বিয়ের নিমন্ত্রণ দেওয়ার জন্য তেজপ্রতাপ তার বন্ধু মুরলীধরের বাড়িতে গেল। মুরলী ভাই, বিয়েতে তোমার আশা চাই, এবার উঠি, বিয়ের অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, ছেলের বিয়েতে আমি নিশ্চয়ই যাব। আরে এই নাও আমার 9 লাক্ষা হার, বিয়ের দিন এইটা ছেলেকে পরিয়ে দিও, ওর ওপর খুব ভালো লাগবে। আরে না, এইসবের কি দরকার আবার, এত দামি জিনিস কোথায় সামলাবো আমি? আরে ঠিক আছে, নিয়ে যাও, বিয়ে হয়ে গেলে ফিরিয়ে দিও। তারপর তেজপ্রতাপ হার নিয়ে নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। রাস্তায় সে বারবার হারটাকে দেখছিল। আরে, এ তো বেশ দামি হার, যদি আমি এটা ফেরত না দিয়ে বিক্রি করে দিই, আমার আগামী কয়েক বংশ ধনী হয়ে যাবে। আর এমনিতেও কেউ দেখেনি, আর নাই আমি কোথাও লিখে দিয়েছি যে হারটা আমার কাছে। এরকম করে কিছুদিন চলে গেল। আরে, এই তেজপ্রতাপ কোথায় গেল? বিয়ে তো অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার হারটা তো এখনো ফেরত দিল না। ঠিক আছে, আমি নিজেই গিয়ে নিয়ে আসি। তারপর যেই মুরলীধর তেজপ্রতাপের ঘরে গিয়ে হারটা ফেরত চাইল, তেজপ্রতাপ আশ্চর্য হয়ে বলল, হার? কোন হার? কেমন হার? নিজের ছোটবেলার বন্ধুর মুখে এরকম শুনে মুরলীধরের পায়ের নিচের মাটি সরে গেল। আরে, আমার 9 লাক্ষা হার, যেটা আমি তোমার ছেলের বিয়ের জন্য দিয়েছিলাম। আরে না, এরকম মিথ্যে কলঙ্ক কেন লাগাচ্ছ এই গরিবের ওপর? তাদের দুজনের ঝগড়া এতটাই বেড়ে গেল যে শেষ পর্যন্ত তারা দুজনেই রাজার কাছে গেল। মুরলীধর রাজাকে সমস্ত ঘটনা জানালো। আরে তেজপ্রতাপ, মুরলীধর কি সত্যি বলছে? আরে রাজা মশাই, আমি একজন গরিব মানুষ, আর আপনি নিজেই ভেবে দেখুন, কেউ কেন আমার মতো একটা গরিবকে এত দামি হার দেবে? মুরলীধর, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে হার তেজপ্রতাপকেই দিয়েছিলে? রাজা মশাই, আমি তো বন্ধুত্বের খাতিরে বিশ্বাস করে হারটা দিয়েছিলাম, কিন্তু কি করে বুঝবো এরকম বিশ্বাসঘাতকতা করবে? দুজনের কথা শোনার পর রাজা বলল, তোমাদের দুজনের এই লড়াইয়ের ফয়সলা কাল পুরনো মন্দিরে হবে। কালকে দুজনেই সময় মতো পৌঁছে যাবে।
আসলে সেই রাজ্যে একটা প্রাচীন মন্দির ছিল, আর সেই মন্দিরের দেওয়ালে এক অলৌকিক জানলা ছিল। ওই জানলা নিয়ে লোকেদের মধ্যে একটা ধারণা ছিল। সবাই মনে করত সৎ মানুষেরা সেই জানলা দিয়ে পার হয়ে যেতে পারত, আর মিথ্যেবাদী হলেই সে জানলায় আটকে যেত। পরের দিন সকাল হতেই রাজা সেখানে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যেই মুরলীধর আর গ্রামের কিছু মানুষও সেখানে এসে পৌঁছলো। সবাই তেজ প্রতাপের জন্য অপেক্ষা করতে লাগলো। তক্ষুনি তেজ প্রতাপ হাতে একটা ছোট্ট কলসি নিয়ে সেখানে পৌঁছলো। আরে তেজ প্রতাপ, সাথে করে এই কলসিটা এনেছো কেন? রাজামশাই, আমার একটা রোগ আছে, আমার বারবার জল তেষ্টা পায়। ডাক্তারবাবু বলেছেন যদি বেঁচে থাকতে হয় তাহলে বারবার জল খেতে হবে, তাই এর মধ্যে করে জল নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার এই জাদুই জানলা দিয়ে তুমি আগে যাও, সৎ হলে তুমি এই জানলা দিয়ে বেরিয়ে যাবে। রাজার কথা শুনে তেজ প্রতাপ সেই অলৌকিক জানলা দিয়ে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করলো। সে ওই জলের ছোট্ট কলসিটা মুরলীধরের হাতে ধরিয়ে দিল। তারপর দেওয়ালের কাছে এসে প্রার্থনা করতে লাগলো। হে সত্যের দেওয়াল, যদি আমার কাছে হারটা থাকে তাহলে আমি যেন মাঝখানেই আটকে যাই, আর যদি মুরলীর হার ওর কাছেই থাকে তাহলে যেন আমি এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারি। দেখতে দেখতে সে সেই দেওয়ালের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। এটা দেখে লোকেরা বলাবলি করতে লাগলো, তেজপ্রতাপ সৎ, ওই মুরলীটাই মিথ্যেবাদী, ওরই শাস্তি হওয়া উচিত। একই হার না পাওয়ার জন্য আর তারপর মিথ্যেবাদী প্রমাণ হওয়াতে মুরলীধর খুব ভয় পেয়ে গেল। তার হাত থেকে জলের কলসিটা মাটিতে পড়ে হয়ে গেল, আর কলসির ভেতর থেকে লুকোনো হারটা বেরিয়ে এলো। হারটা দেখে তেজ প্রতাপের চোখ ছানা বড়া হয়ে গেল, আর মুরলীধর আহ্লাদে আটখানা হয়ে গেল। চোর ধরা পড়ে গেছে, তোর মাথায় তো ভীষণ বুদ্ধি। ভগবানের অশেষ কৃপা যে আজকে একটা এত বড় অন্যায় হতে হতে বেঁচে গেল। আজকে এই কলসিটা না ভাঙলে মুরলীধরকে নিজের প্রাণ দিতে হতো। আমায় ক্ষমা করুন রাজামশাই, আমার খুব বড় ভুল হয়ে গেছে। কি বলছিলি, জল ছাড়া মরে যাবি? এবার দেখ জল ছাড়া কারাগারে কিভাবে চাবুক পেটা খেয়ে মরতে হয়। এভাবেই তেজ প্রতাপের পাপের কলস ভাঙল, আর মুরলীধর তার হারানো হারটা ফিরে পেল।